আমরা কি পড়তে চাই? প্রোডাকশন অফ অল্টারনেটিং কারেন্ট অ্যান্ড অল্টারনেটিং কারেন্ট কিভাবে জেনারেট হয়, জেনারেটর কিভাবে অল্টারনেটিং কারেন্ট তৈরি হয়, এর বেসিক প্রিন্সিপাল কি। তো আমরা দেখেছি যে ইনডিউসড ইএমএফ তৈরি হয় কি কারণে? তো উত্তর ফ্লাক্সের কারণে। আমরা ফ্লাক্সের ইকুয়েশন জানি, ফাই ইজ ইকাল টু এ বি কস অফ থিটা, যেখানে থিটা ইজ অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। যদি ধরি আমি এরকম একটা কয়েল, যা কিনা চৌম্বক ক্ষেত্রে স্থাপন করা আছে, তাহলে এর ফ্লাক্সের পরিবর্তন কিভাবে হয়? তো দেখো, কয়েলের যদি পাক সংখ্যা n হয়, যদি এখানে অ্যাপ্লাইড চৌম্বক ক্ষেত্র B হয়, এই কয়েলের এরিয়া যদি A হয়, তাহলে এর ফ্লাক্স কার উপর নির্ভর করবে? তো উত্তর, এর ফ্লাক্স এর ঘূর্ণয়নের উপর নির্ভর করবে। ঘূর্ণয়ন মিনস থিটা। আচ্ছা, থিটা সমান আমরা কি লিখতে পারি? যখন একটা কৌণিক দূরত্ব সমান কি লিখতে পারি? তো উত্তর হচ্ছে ওমেগা বাই টি। ঠিক বললাম? ওমেগা ইজ ইকাল টু থিটা বাই টি, আর থিটা ইজ ইকাল টু, তো যেখানে থিটা আছে সেখানে আমরা ওমেগা টার্ম ব্যবহার করতে পারি। আচ্ছা, করব আমরা সামনে। আমরা দেখতে চাচ্ছি যে এই চৌম্বক ক্ষেত্র এবং এরিয়া ভেক্টর এর মধ্যবর্তী কোণ চেঞ্জ যদি করি, তাহলে এই চেঞ্জটা কার উপর নির্ভর করছে? চেঞ্জ করলে আমরা জানি ফ্লাক্সের পরিবর্তন হয়, আর ফ্লাক্সের পরিবর্তন হলে ইনডিউসড ইএমএফ তৈরি হয়, অর্থাৎ ইএমএফ তৈরি হয়। তো আমার দরকার হচ্ছে ফ্লাক্সের পরিবর্তন। এখন এই ফ্লাক্সের পরিবর্তন আমরা দেখছি ঘূর্ণয়নের উপর নির্ভর করছে। ঘূর্ণয়ন নির্ভর করছে টাইমের উপর। দেখো, আমি যদি এই অবস্থায় রাখি, টাইম যদি শুরু করি টি ইজ ইকাল টু 0, পুরো এক পাক ঘুরে আনলাম, কতটুকু সময় লাগলো? 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, টি সেকেন্ড। তো এই টি সেকেন্ডকে আমরা 4 ভাগে ভাগ করলাম, 0, টি বাই 4, টি বাই 2, 3 টি বাই 2 টি। তো আমরা পয়লা টি কত শুরু করেছিলাম? 0, আর এই মোট লাস্টে কত হয়েছিল? 70টি। তো আমার একটা পূর্ণ পাকের জন্য এর ফ্লাক্সের পরিবর্তন কত হবে, এটা আমরা হিসাব করার চেষ্টা করছি। তো আমরা দেখছি যে যখন T0, তখন ফ্লাক্স কত? T0, তার মানে কয়েলটা কার সাথে আছে? চৌম্বক ক্ষেত্রের সাথে। যে কোনো অবস্থানে আমি রাখতে পারি। আমি যদি এইভাবে রাখি যে মধ্যবর্তী কোণ 0, তাহলে হবে ফ্লাক্স ম্যাক্সিমাম কত? NAB। আচ্ছা, আমরা চাই ফ্লাক্সের পরিবর্তন। তো আমি এইবার একে ঘোরানো শুরু করলাম। কত ঘোরালাম? যদি টাইমের কথা বলি তাহলে T/4, যদি থিটার কথা বলি তাহলে কত? পাই/2। দেখো, আমরা এই কথাগুলো এর আগে শিখেছি যে আমরা এই ঘূর্ণয়ন দুটো বিষয়ের উপর নির্ভর করে, একটা ফেজ, একটা টাইম। তো ফেজকে আমরা কি দিয়ে দেখাই? থিটা দিয়ে, আর টাইম দিয়ে, দুটো দিয়ে আমি ফেজ দেখাতে পারি। আচ্ছা, এইবার এইটাকে আমি এইভাবে ঘোরালাম, টাইম কত হলো? T/2। ফেজ কত হলো?
180, তার মানে পাই। তো এই অবস্থায় আমাদের ফ্লাক্স কত হলো আমরা ক্যালকুলেট করব। ফের 260 ডিগ্রি ফ্লাক্স কত হলো আমরা ক্যালকুলেট করব। ফের আবার টি সময় চলে আসলো, 360 ডিগ্রি ঘুরলাম, ফ্লাক্স কত হলো। তো আমরা দেখছি যে আমরা যদি এর একটা কনস্ট্রাকশান করি, যে কোনো উপায়ে একে আমি যদি ঘোরাতে পারি, তো ঘোরাতে হলে কি লাগবে, এর একটা অক্ষ লাগবে, আর অক্ষের সাথে আমরা মেশিন লাগা দিব। মেশিন লাগা দিলে এ ঘুরবে, এখানে চৌম্বক ক্ষেত্র অ্যাপ্লাই করব। তো আমরা দেখছি যে এর ফ্লাক্সের পরিবর্তন হচ্ছে, আর ফ্লাক্সের পরিবর্তন হলে কি হবে, এই কয়েলে ইনডিউসড কারেন্ট তৈরি হবে। এই কারেন্টটাকে আমরা ওই মেশিন থেকে বের করে আমার ঘরে নিয়ে আসবো। একবারে সিম্পল একটা ব্যাপার। এখন এই যে কারেন্টটা উৎপন্ন হচ্ছে, এটা আসলে কি ধরনের কারেন্ট? তো আমরা জানি কারেন্ট দুই ধরনের, আমাদের জানা আছে। যদি সময়ের সাথে কারেন্টের ভ্যালু পরিবর্তন না হয়, তো তাকে কি বলি, ডিসি কারেন্ট বা স্টিডি কারেন্ট। আর যদি পরিবর্তন হয়, তো সেটাকে বলি আমরা এসি কারেন্ট। তো আমরা এই ঘূর্ণয়নে কি কারেন্ট পাচ্ছি? তো উত্তর অল্টারনেটিং কারেন্ট। কেন অল্টারনেটিং কারেন্ট পাচ্ছি সেটা একটু দেখি। দেখো, আমরা দেখছি দি ফ্লাক্স কিপ অন চেঞ্জিং। ফ্লাক্স আমরা কি পেয়েছি, ফাই। তো ইনডিউসড ইএমএফের ইকুয়েশন কি, ডি ফাই বাই ডিটি। তো আমরা ফাই পেয়েছিলাম এন এ বি কস থিটা। তো থিটার পরিবর্তে ওমেগা টি লাগাইছিলাম। এবার ডি ফাই বাই ডিটি। তো ডি ফাই বাই ডিটি করলে সমীকরণ কি দাঁড়ায়, এন এ বি ওমেগা সাইন অফ থিটা। কেন, ডেরিভেটিভ করলে। আচ্ছা, আমাদের ইকুয়েশন ইজ ইকুয়াল টু এসে গেল এন এ বি সাইন অফ থিটা। তো আমরা এখন কি করতে যাচ্ছি, আমরা দেখতে যাচ্ছি যে এই ইনডিউসড ইএমএফ এর ইকুয়েশন কি এবং সময়ের সাথে এর পরিবর্তনটা কেমন হবে, এটা গ্রাফ আকারে দেখব। মান কখন ম্যাক্সিমাম হচ্ছে ইএমএফের, কখন জিরো হচ্ছে, কখন নেগেটিভ দিকে চেঞ্জ হচ্ছে। দিক পরিবর্তিত হলে তো চেঞ্জ হয়। তো সেই কাজগুলো এখন আমরা করতে যাচ্ছি। সেটা হচ্ছে যে প্রোডাকশান অফ অল্টারনেটিং কারেন্ট। তো এটা সবচেয়ে মানে করা ভালো হয় যদি আমরা এটাকে প্রোডাকশানই তৈরি করি। প্রোডাকশান করতে হলে কি করতে হবে, আমরা সেটা যাই। প্রোডাকশান তৈরি করতে হলে আমাদের ডাইনামা লাগবে, এসি ডাইনামা অফ এসি কারেন্ট। তো জেনারেটর আমরা পড়তে যাচ্ছি। তো জেনারেটরের জন্য আমাদের নলেজ কি আসলো, আমাদের নলেজ এরকম আসলো, আমরা একটা কয়েল নিব। এই কয়েল এরকম নিব, কয়েলটাকে আমরা স্ট্রেট রাখি, এরকম একটা কয়েল, এন পাকের একটা কয়েল কি করব, চৌম্বক ক্ষেত্রে স্থাপন করব। আচ্ছা, একে চৌম্বক কিভাবে তৈরি করব, তো এটা আমরা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন দিয়ে এই কয়েলটা তৈরি করলাম। এখানে নর্থ পোল হলো, এখানে সাউথ পোল হলো। ইলেকট্রিক ফিল্ড এইভাবে নর্থ থেকে সাউথে দেয়। আচ্ছা, এই কয়েলের কি থাকতে হবে, তো উত্তর একটা অক্ষ থাকতে হবে। আচ্ছা, অক্ষ যাকে কেন্দ্র করে কয়েলটা ঘুরবে,
কেন ঘোরার দরকার সেই কথাটা আমরা আগেই বলেছি। ফাই অফ বি ইজ ইকাল টু এন এ বি কস অফ থিটা, যেখানে থিটা ইজ ইকুয়াল টু ওমেগা টি। তো এন এ বি কস ওমেগা টি ফাই অফ বি। আচ্ছা, তাহলে একে ঘোরাতে হলে কি করতে হবে, এর সাথে একটা মেশিন লাগা দেবো যেটা কেনা ও ঘুরাই দিবে। এইটা আমাদের পার্টের মধ্যে নেই, যে কোনো উপায়ে আমরা এটাকে ঘোরাবো। উদ্দেশ্য, ঘোরানোর উদ্দেশ্য কি, যে এর যে এরিয়া ভেক্টর আছে, এরিয়া ভেক্টর এবং বি এর মধ্যবর্তী কোণকে চেঞ্জ করব। যেই চেঞ্জ করব তখন কি এই কয়েলে কারেন্ট প্রডিউস হবে, ইএমএফ তৈরি হবে। আচ্ছা, ইএমএফ এর জন্য আমাদের কাছে ইকুয়েশন কি আছে, ইএমএফ ইজ ইকাল টু মাইনাস ডি ফাই বাই ডিটি। তো এইটাকে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে কি পাবো, ডি বাই ডিটি অফ এন এ বি কস ওমেগা টি। ডেরিভেটিভ করা জানি। এই সুলতান তুমি বলো, এর ডেরিভেটিভ কি ঘুমাচ্ছে, বলো কজের ডেরিভেটিভ কত? তো মাইনাস সাইন, মাইনাসে মাইনাসে প্লাস, আর এটা তো কনস্ট্যান্ট এন এ বি ওমেগা সাইন ওমেগা টি ই সমান। ঠিক আছে, দেখো এই অ্যারেঞ্জমেন্টের জন্য এইটা কি ফিক্সড, মানে পাক সংখ্যা আমি কয় পাক নিয়েছি। এই জেনারেটর তৈরির যে আমরা কাঠামো তৈরি করলাম, এখানে চৌম্বক ক্ষেত্র আমরা বি দিলাম, চৌম্বক ক্ষেত্র কত দিলাম, তো এটাকে কি আর চেঞ্জ করতে পারবো? তো তোর আমি যখন মেশিন তৈরি করে ফেলেছি তখন তো আর চেঞ্জ করার সুযোগ নেই। আচ্ছা, তাহলে এটার জন্য বি কনস্ট্যান্ট, এন তো পাক সংখ্যা আমি কত নিয়েছি সেটাও কনস্ট্যান্ট। কিভাবে হলো, এই তো দিস ইজ ডেরিভেটিভ, এটা তোমাকে জানতেই হবে। আচ্ছা, কস থিটা কস ওমেগা টি এর ডেরিভেটিভ কি? তো উত্তর সাইন মাইনাস সাইন ওমেগা টি, তাই লিখলাম মাইনাস সাইন ওমেগা টি। আবার এর ভিতর দেখছি টি আছে, তাহলে এর ডেরিভেটিভ ওমেগা টি এর ডেরিভেটিভ হচ্ছে সেফ ওমেগা। কীভাবে দেখো, সাইন ওমেগা টি ডি বাই ডিটি, তো এর হচ্ছে মাইনাস কস ওমেগা টি, আবার এর ইয়ে হচ্ছে ডি বাই ডিটি অফ ওমেগা টি পার্শিয়াল ডেরিভেটিভ, তো মাইনাস, আমরা এটা কস ছিল আসলে, তাহলে এটা হলো সাইন, তো এর ডেরিভেটিভ এটা মাইনাস সাইন ওমেগা টি। এইবার ওমেগা বের করে নাও, তাহলে ডিটি বাই ডিটি, দিস ইজ 1, তাহলে কি দাঁড়ালো, মাইনাস ওমেগা সাইন ওমেগা টি। ইজ ইট ক্লিয়ার? হ্যাঁ, ডেরিভেটিভ সেকেন্ড ইয়ারে তো ডেরিভেটিভ ম্যাথমেটিক্স ফার্স্ট ইয়ারে, তো তাহলে এটা তো একেবারে ম্যাথমেটিক্সে পুরো চ্যাপ্টারে তোমরা এটা করতে পারো। ওকে, দেখো এইটা পুরোটাই কনস্ট্যান্ট, আমরা এটাকে ই নট বললাম সাইন ওমেগা টি। আমরা যদি উভয় পক্ষে আর দিয়ে ভাগ করি, তাহলে আর দিয়ে ভাগ করলে ই বাই আর ইজ ইকাল টু ই নট বাই আর সাইন ওমেগা টি, অর্থাৎ আমরা কারেন্টের টার্মেও এটাকে নিতে পারি। হোয়াট ইজ দিস? তো উত্তর কারেন্ট আই ইজ ইকাল টু আই নট সাইন ওমেগা টি, এই একটা ইকুয়েশন।
ঠিক আছে। আচ্ছা, আমরা এটা পরে যাচ্ছি, তার আগে এই ইকুয়েশানই ধরি। তো দেখো এখানে কিছু অ্যারেঞ্জমেন্ট আছে, যে অ্যারেঞ্জমেন্টগুলো আমরা খুব ডিটেলস দেখাবো না, কি একটু দেখাবো, একবারে দেখাবো না তা না। যখনই চৌম্বক ক্ষেত্র যাচ্ছে, এই কয়েল কি করছে, ঘুরছে। তো ঘুরলে এখানে ইনডিউসড ইএমএফ হচ্ছে, এটা তো বুঝতে পারছি। তো ইনডিউসড ইএমএফ এই কয়েলের তার দিয়ে নিচে আসছে। তো এখানে দেখো যেই কয়েল ঘোরাবো, এই তারগুলো একটা আর একটার সাথে জুড়ে যাওয়ার চান্স আছে, আছেই। তো সেটা যেন না হয় তার ব্যবস্থা নেব। আর তার ব্যবস্থার জন্য কি করব, এমন একটা অ্যারেঞ্জমেন্ট তৈরি করব, সেটা হচ্ছে যে একে আমরা এরকম কার্বন ব্রাশ দিয়ে খালি আটকাবো না, যেন এর মধ্যে মুভ করতে পারে। আমরা এটাকে আর একটা দিই। দেখো এই তারটা এর ভিতরে ঘুরছে, বাট এর সাথে জড়াচ্ছে না, এমন একটা অ্যারেঞ্জমেন্ট এখানে করা হয়েছে, যে কয়েল একটার সাথে আর একটা যেন জড়ে না যায়। তার জন্য এখানে কার্বন ব্রাশ, কমিউটেটর আরও যন্ত্রপাতি লাগানো হয়, এবং সেইগুলোর সাথে এখানে একটা টাচ ব্যবস্থা রাখা হয়, স্প্রিং দিয়ে টাচ করা হয়, যেন এই সাথে চেপে থাকে, সবসময় চেপে থাকে। এবং কার্বন ব্রাশ এর সাথে তো ফ্রিকশান হয়, ওইটা এমন একটা মেটেরিয়ালস দিয়ে তৈরি হয় যেন ফ্রিকশানে ওর ক্ষয় না হয়। ক্ষয় হয়ে গেলে তো দুদিন পরে নষ্ট হয়ে যাবে। এরকম অ্যারেঞ্জমেন্ট এখানে তৈরি করা হয়। আচ্ছা দেখো এইটাকে আমরা আমাদের বাসায় নিয়ে আসছি, এখানেও একটা এরকম ব্রাশ দিয়ে তৈরি করা হয়। তো আমরা এইটা বাল্ব, জেনারেটর থেকে বাল্ব চালিয়ে আসছি। এখন আমরা দেখতে চাই এটা আমাদের এসি ডাইনামো তৈরি হয়ে গেল, এখন এ কীভাবে কাজ করছে আমরা সেটা দেখতে চাই। দেখো আমরা ইএমএফের ইকুয়েশান পেয়ে গেছি। এই ইএমএফ আমাদের কিভাবে ভ্যারিয়েবল হচ্ছে, চেঞ্জ হচ্ছে, সেটা নিয়ে একটু কথা বলি। দেখো এই সমীকরণে ই এর মান কার উপর নির্ভর করছে? তো উত্তর ওমেগা টি না, সেফ টি। কারণ ওমেগা তো নির্দিষ্ট বেগে এখানে ঘুরতেছেই। আমাদের দেশে এই ওমেগা কত? 50 সাইকেল পার সেকেন্ড, এক সেকেন্ডে 50 বার করে। আচ্ছা আমরা ওমেগার সাথে টাইমের একটা ইকুয়েশন জানি, কি ইকুয়েশন বলো দেখি? ওমেগা ইজ ইকাল টু 2π/t। ঠিক, এই ইকুয়েশন জানি এক পাকের জন্য। আচ্ছা কম্পাঙ্ক কত হবে? কম্পাঙ্ক বা কম্পন আমরা কি জানি? ওমেগা ইজ ইকাল টু 2π/f, f ইজ ইকাল টু 1/t। তো আমাদের দেশে এই কম্পন দেওয়া হচ্ছে সেকেন্ডে 50 বার। তো সেকেন্ডে 50 বার হলে খেয়াল করো, আমরা এর ওয়ার্কিং দেখতে চাই। সেকেন্ডে 50 বার ও ঘুরতেছে, ঘুরলে এই কারেন্ট একবার এদিকে যাচ্ছে, একবার এদিকে যাচ্ছে। তো গেলে দেখো কারেন্টের ডিরেকশন চেঞ্জ হয়ে যাচ্ছে। কারেন্টের ডিরেকশন কীভাবে চেঞ্জ হচ্ছে আমরা ম্যাথমেটিক্যালি সেটা দেখাই। আমরা কারেন্ট না বলে কি বলছি? ইএমএফ। দেখো এই সমীকরণে ই এর মান নির্ভর করছে জাস্ট এই টি এর উপর। আমরা কিছুক্ষণ আগে আলোচনা করলাম যে আমরা একদিকে টাইম আর একদিকে ইএমএফ, যেহেতু টাইমের সাথে ই চেঞ্জ হচ্ছে, তো আমরা তার একটা গ্রাফ প্লট করব এবং
এক পাকের জন্য, আমরা এন পাক নিয়েছি, আমরা এক পাকের জন্য। দেখো আমি এরকম যদি এখান থেকে যাত্রা শুরু করি, এখানে আমি টাইম টি ইজিক্যাল টু 0 আমি 4 ভাগে ভাগ করলাম। এখানে টাইম কি একবার ফের ঘুরে আসলো, টি লাগলো, তাহলে এখানে কত লাগলো t/4, এখানে কত t/2, এখানে 3/4, ওকে 3/40। আর এখানে আচ্ছা অ্যাঙ্গেলের কথা বলি, এখানে থিটা হচ্ছে 0, এখানে থিটা কত π/2, এখানে পাই, এখানে 3/2π, এখানে হচ্ছে 2π। তো প্রথমে আমরা এই গ্রাফ করব এমনভাবে যেন E0 হয়, E0 হয়। E0 হলে এর অবস্থান কেমন হবে, কয়েলের অবস্থান কেমন হবে? দেখো এই অবস্থায় যদি রাখি, ই হচ্ছে ম্যাক্সিমাম, ঠিক? কেন? কারণ এদের মধ্যবর্তী কোণ কার ফ্লাক্স হচ্ছে আমার কি 0 হচ্ছে। আচ্ছা তাহলে এই অবস্থায় কি হবে? এই অবস্থায় 0। তো আমরা এই অবস্থায় 0 ধরলাম যে এই চৌম্বক ক্ষেত্র এই যে এটা এই অবস্থায় চলে আসলো। আমরা এই অবস্থায় ম্যাক্সিমাম, আচ্ছা এইভাবেই দেখাই, এই অবস্থায় যদি রাখি ও ম্যাক্সিমাম চৌম্বক ক্ষেত্র টাচ করছে। আমরা যদি এইভাবে রাখি 0, ফের এইভাবে রাখি ম্যাক্সিমাম, ফের 0। কন্ডিশন বুঝতে পারলে? আমরা তো প্রথমে টি ইজিক্যাল টু যখন 0 করবে তখন এই সমীকরণের মান কত? 0। তো টাইম 0, E0-র মান 0, এই একটা পয়েন্ট পেলাম। এবার টি এর ভ্যালু কত রাখবো? t/4। তাহলে টি এর ভ্যালু রাখবো আমরা t/4। আচ্ছা আমরা এটাকে থিটাও বলতে পারি, ω0 সাইন অফ থিটা। থিটার ভ্যালু কত বলো? এইবার দ্বিতীয় স্টেপে আমরা 4 ভাগে ভাগ করি, এখানে এখানে এখানে, এটা কমপ্লিট টি 0 পেয়েছি। এবার এখানে কত t/4, t/2, আর একটা লাগবে না? সেটা কত? 3/4t, তারপরে টি। ওকে, টি এর এখানে π/2, পাই 3/2π, আর এখানে 2π ফেজ দিয়ে। এটা আমাদের ক্যালকুলেশনের সুবিধা হবে, এই আমরা ওটা দিয়েও করতে পারি। ওকে, π/2, থিটার মান π/2 মানে 90 ডিগ্রি। এর মান মনে করো এটা ম্যাক্সিমাম, এই পয়েন্ট। ফের পাই, সাইন পায়ের মান কত? 0, এই জায়গায় পয়েন্ট। এরপরে কি হবে? মাইনাস। তো মাইনাস, এটাকে এইটা এই হাইট এই বরাবর নাও, এই জায়গায় পয়েন্ট। ফের এখানে কত রাখলাম? 2π, 0। তো আমরা কি পেলাম? নো, এরকম একটা গ্রাফ
পেলাম, এরকম একটা গ্রাফ পেলাম। এটা কি সাইনোসয়েডাল ওয়েভ হলো? তো সাইনোসয়েডাল কখন হবে একটু দেখি। দেখো এটা কত, 90 ডিগ্রি। তো 90 ডিগ্রিতে আমরা একটা অ্যানালাইসিস করি এই ওয়েভে। 90 ডিগ্রির মধ্যে তুমি এরকম বলো কয় ভাগে ভাগ করা যায়? 0, 30, 60। তো তুমি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 লিব না, 60, 90। আচ্ছা, সাইনের ভ্যালু, তাই না? সাইনের ভ্যালু, এই সাইন এত, টাইম তো না নিলেও হবে, আমরা এই থিটা ভ্যালু নিলেই হবে। সাইন যখন 0 তখন মান কত? 0। ই কত? 0। বুঝতে পারছ? এইবার সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি মান কত? সাইন 30.5। আচ্ছা, আর একটা মান লেও এখানে, মান, তারপরে ই লেখো। আচ্ছা, এই 0, সাইন 30 মান হচ্ছে 0.5, এখানে ই 0 ছিল। এবার বলো সাইন 30-তে ই 0-র মান কত হয়? এখানে যদি 0.5 হয় তাহলে এটা E/2, E0/2, ঠিক? আচ্ছা, E0-কে যদি আমি 1 হিসাবে দেখি, E0-কে যদি আমরা 1 হিসাবে দেখি তাহলে মান হয় 0.5। আচ্ছা, এবার সাইন 60 কত হয়? 86। তাহলে E0 × 0.86, 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রি, 1 ম্যাক্সিমাম। খেয়াল করো আমরা 4 ভাগে ভাগ করেছি, পয়লা 0, তারপরে 30। তো প্রথম যখন 0 থেকে 30 কোণে ঘুরলো, 0 থেকে এই 0 মনে করো, জাস্ট 30 কোণে ঘুরলো, তো এর ইএমএফ কত হয়ে গেল? 0 থেকে একবারে 30 ডিগ্রির জন্য অর্ধেক হয়ে গেল। 60 ডিগ্রির জন্য তো ফুল হওয়ার কথা, 30-র জন্য যদি অর্ধেক হয়ে যায়, অর্ধেক বেড়ে যায়, তাহলে 60-র জন্য তো ফুল হয়ে যায়। কিন্তু আমরা কি দেখছি? 90-র জন্য ফুল। অর্থাৎ 0 থেকে 30 ডিগ্রিতে ইএমএফ যে হারে বাড়ে, তারপরে এই বাড়ার হার কমে যায়। কত দেখো, এখানে কত বাড়িছে? 0.5%। এখানে কত বাড়িছে? 36। এখানে কত? 0.14%। তাহলে এটা কি গ্র্যাজুয়ালি এইভাবে বাড়ছে না? দেখো তাহলে আমরা যদি এটাকে ভাগ করি 0, 30, 60, 90, তো আমরা কি দেখছি? এখানে হাফ হয়ে গেছে। এই অর্ধেক কত? এখানে হাফ, তার মানে পয়েন্টটা এখানে, তারপরে এই জায়গায়, এখানে, এই জায়গায় ফুল। তাহলে আমার কার্ভটা কেমন হলো? এরকম। অনুরূপভাবে যখন আমরা 90-র পরে যাব তখনও এইগুলো এরকম হচ্ছে। অর্থাৎ কার্ভ এটা না এই ত্রিভুজাকৃতি, না সাধারণ কোনো নিয়ম মানছে না, এটা সাইন আকারে মানছে, যার জন্য একে আমরা বলছি সাইনোসয়েডাল ওয়েভ। ফের এই ঘটনা কি বোঝা গেল? হ্যাঁ, তো এই সকল জায়গায় যদি তোমাকে ফেজ জিজ্ঞেস করে তখন কারেন্ট কত, আমরা কি দেখছি? কারেন্ট একটা সার্টেন টাইমে ম্যাক্সিমাম হচ্ছে,
তারপরে মিনিমাম হচ্ছে, তারপরে উল্টা দিকে ম্যাক্সিমাম হচ্ছে, অর্থাৎ প্রতি সেকেন্ডের দিক চেঞ্জ হয়ে যাচ্ছে। আরও কিছু বিষয় এখানে আছে যেগুলো কি না জানাতে হবে। সেটা হচ্ছে যে এই যে কারেন্ট আমি প্রোডাকশান করলাম, তো যদি জিজ্ঞেস করি এখানে কারেন্ট কত, অর্ধেক। এখানে কারেন্ট কত, তার থেকে বেশি। এখানে ম্যাক্সিমাম, এখানে কম। অর্থাৎ প্রতি সেকেন্ডে কারেন্টের ভ্যালু চেঞ্জ হচ্ছে। ঠিক? এটা সুবিধা না অসুবিধা? আচ্ছা, আমি এখন বলি পাওয়ার। পাওয়ার তো শুনছি নাম। পাওয়ারের ইকুয়েশন কি? ভিআই। এখন বলো, এখানে ভি হচ্ছে ভোল্টেজ, আই হচ্ছে কারেন্ট, অথবা আমরা এটা লিখতে পারি আই স্কোয়ার আর ইন্টু টি। ঠিক? তো এখন বলো এই আই, একটা আমি ম্যাথমেটিক্স সলভ করব যে কারেন্ট, এখানে এসি কারেন্ট যাচ্ছে, এসি কারেন্টের ম্যাক্সিমাম ভ্যালু কত? ই নট। কোথা থেকে? আমি ধরলাম এটা 5, ধরলাম 5 অ্যাম্পিয়ার। তো 5 আগে শুরু হয়েছে কত? 0, 1, 2, 3, 4, 5, ফের 4, 3, 2, 0, -1, -2, -5, ফের 0। এখন বলো এখানে আমি কারেন্ট ক্যালকুলেট করতে চাই, তো কারেন্টের কোন মান ব্যবহার করব? কেন? প্রবলেম। প্রবলেম প্রবলেম কি না? হ্যাঁ, ইন্টিগ্রেশন তো করবই, সেটা তো করবই, সেটা পরে। কিন্তু আমরা তো প্রবলেম পেয়ে গেলাম যে আমরা এই এসি কারেন্টের জন্য পাওয়ার ক্যালকুলেশন করতে চাই, তো কারেন্টের কোন ভ্যালু আমরা নেব? তো এটা সমস্যা। কারেন্টের এখানে কি কি ভ্যালু আছে? ম্যাক্সিমাম ভ্যালু, মিনিমাম ভ্যালু, মাইনাস ভ্যালু আছে। তো কোন ভ্যালু নিব? তো এর উত্তর হচ্ছে ভাবব, তারপরে নিব। এই ভাবার বিষয়টা কি? ভাবার বিষয় হচ্ছে যে আমরা কারেন্টের ওই ভ্যালু নেব, এই কারেন্ট দিয়ে তো কাজ করাবো না, করাবো না? কি কাজ করাবো? মনে করো কারেন্ট দিয়ে আমি পানি হিট করাচ্ছি, পানি হিট করাচ্ছি। কি হিট করাবো? কত ডিগ্রি? ভ্যাপার তৈরি করে দেবো 100 ডিগ্রি। তো 100 ডিগ্রিতে আমি দেখব টেস্ট করে এসি কারেন্ট দিয়ে, মনে করো এসি কারেন্ট দিলাম আর ডিসি কারেন্ট দিলাম। এসি কারেন্ট দিয়ে উত্তপ্ত করলাম, ডিসি কারেন্ট দিয়েও উত্তপ্ত করলাম। আমাদের কি চেঞ্জ হচ্ছে? উত্তপ্ত কত করছি? তো উত্তর 100-তে পৌঁছাচ্ছি। তো এসি কারেন্ট দিয়ে কতটুকু সময় লাগছে, ডিসি কারেন্ট দিয়ে কতটুকু সময় লাগছে? সময় যাই হোক, আমি উত্তপ্ত করছি 100। দেখো খেয়াল করো, আমি পানিকে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করছি দুটো কারেন্ট দিয়ে, একটা এসি আর একটা ডিসি। পানির পরিমাণও এক, সব এক। তাহলে দেখছি দুটো অবস্থায় কারেন্ট দুই রকমের। এসি কারেন্টে এক রকমের পাচ্ছি, ডিসি কারেন্টে আর এক রকম পাচ্ছি। তাহলে আমরা কি এইটুকু বলতে পারি কি না যে যেহেতু ও একই সমান উত্তপ্ত করে দিচ্ছে, তাহলে এই কারেন্ট সমান এই কারেন্ট বলতেই পারি। তো এই পদ্ধতি, কম্পারিজন মেথড ব্যবহার করে অ্যাকচুয়ালি আমরা এই কারেন্টের ভ্যালু, এসি কারেন্টের ভ্যালু কত তা বের করতে চাই, এবং সেটাকে বলবো কারেন্ট ইফেক্টিভ, কারেন্ট বা ইএমএফ ইফেক্টিভ। তো ইএমএফ
ইফেক্টিভ একটা শব্দ আসলো আমাদের, যার ইকুয়েশন আমরা লিখব, রুট অফ, দেখো বইয়ে আছে, ই অফ ইফেক্টিভ হচ্ছে ই অফ ম্যাক্সিমাম ডিভাইডেড বাই রুট অফ টু। এটাকে আমরা বলছি আরএমএস ভ্যালু, ই অফ আর এম এস, রুট মিন স্কোয়ার। তো প্রবলেম হচ্ছে যে রুট মিন স্কোয়ার নিচ্ছি কেন? তো নেওয়ার কারণ কি? যেহেতু এ ভেরিয়েবল, এর কোনো ফিক্সড মান নেই, তাই এমনভাবে মান নিচ্ছি যেন ওর যথাসম্ভব মানে ইফেক্টিভ ভ্যালুটা আমরা পাই। ওকে, এই কারণে আমরা এই আরএমএস বলছি বা আর ইফেক্টিভ। তো আই ইফেক্টিভ কী হবে? অনুরূপভাবে এখানে আমরা আই ইফেক্টিভও লিখতে পারি। দেখো একইভাবে আমরা যেমন থেকে আই তৈরি করলাম, থেকে আই ইফেক্টিভ ইজ ইকাল টু আই ম্যাক্সিমাম ডিভাইডেড বাই রুট টু ইজ ইকাল টু আই আর এম এস, রুট মিন স্কোয়ার ভ্যালু। বোঝা গেল কিছু? এটা কি আই, এটা কি আই নট? তো আমি এর ইকুয়েশন পেলাম, ই ইফেক্টিভ ইজ ইকাল টু ই ম্যাক্সিমাম রুট টু ইজ ইকাল টু ই আর এম এস। তো সেখান থেকে আর দিয়ে ভাগ করলে এটা পাবো কি না? সেম জিনিস করেছি, হ্যাঁ বুঝতে পারছি।